এক্সক্রিশন, হ্যাঁ। তো এটা হচ্ছে সেকেন্ড বা থার্ড ইউনিট মনে হয় তোর হিউম্যান ফিজিওলজিতে। অলরেডি আমরা ডাইজেশন কভার করেছি, ব্লাড কভার করেছি, আর রেসপিরেশন বা ব্রিদিংটা কভার করে নিয়েছি। তো আজকে এক্সক্রিশনটা শুরু করছি। এক্সক্রিশনের প্রিলিমিনারি আইডিয়া আই থিঙ্ক তোদের মোরাললেস সবার আছে, যে এক্সক্রিশনে কি হয়। আমাদের মেনলি আমাদের বডিতে এক্সক্রিশন প্রসেস মেনলি ইউরিনেশনটাকেই বোঝায়, মানে মূত্র উৎপাদন যেটাকে বলা হয়। সেখানে কি হয় মেনলি আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা তৈরি হয়, মানে আগের দিন রেসপিরেশন পড়ছিলি, ব্রিদিং পড়ছিলি, ব্রিদিং এর ফলে যে অক্সিজেনটা নেওয়া হচ্ছে সেই অক্সিজেনটা টিস্যু টু টিস্যু সাপ্লাই করা হচ্ছিল রেসপিরেশনের থ্রু। রেসপিরেশনে কি হচ্ছিল, একটা কমপ্লেক্স সাবস্টেন্স লাইক গ্লুকোজকে ভাঙা হচ্ছিল, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছিল, গ্লুকোজের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছিল। একটু চেপে চেপে এক্সক্রিশনে কি হচ্ছে তাহলে? এক্সক্রিশনে আমাদের বডিতে রেসপিরেশনের ফলে যে কমপ্লেক্স সাবস্টেন্স ভেঙে যে সিম্পলার সাবস্টেন্স তৈরি হচ্ছে, সিম্পলার সাবস্টেন্সের ফর্মে কি তৈরি হচ্ছে, আমাদের এনার্জি ফর্মেশন হচ্ছে। এবং এনার্জি ফর্মেশনের ফলে রেসপিরেশনে কি তৈরি হয়, নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি হয়। নাইট্রোজেনাস ওয়েস্ট লাইক অ্যামোনিয়া ফর্মেশন হয়। এবার এই অ্যামোনিয়া ফর্মেশনে অ্যামোনিয়া ফর্মেশনে কি হয়, অ্যামোনিয়া ফর্ম হলে, অ্যামোনিয়া একটা খুব কোরোসিভ সাবস্টেন্স, ঠিক আছে। আমাদের অ্যানিমাল কিংডমে যদি দেখি 3 রকম এক্সক্রিটারি প্রোডাক্ট তৈরি হয়। অ্যানিমাল কিংডমে যে অ্যানিমালসরা আছে 3 রকম এক্সক্রিটারি প্রোডাক্ট তৈরি করতে পারে। ফার্স্ট ওয়ান ইজ অ্যামোনোটেলিক অ্যানিমালস। হোয়াট ইজ অ্যামোনোটেলিক অ্যানিমাল? যাদের বডিতে মেন এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া ফর্মেশন হয়, দে আর কল্ড অ্যামোনোটেলিক অ্যানিমালস। তারপরে হচ্ছে ইউরোটেলিক অ্যানিমালস, যাদের বডিতে মেন এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে ইউরিয়া ফর্মেশন হয়, তারা হচ্ছে ইউরোটেলিক। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ইউরিকোটেলিক অ্যানিমালস, যাদের বডিতে ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। তো এই সেকশনটা কি করে এসছে? সবার প্রথম সাবস্টেন্স যেটার কথা বললাম, দ্যাট ইজ অ্যামোনিয়া। সবার বডিতেই প্রাইমারি যে এক্সক্রিটারি প্রোডাক্ট, সবার বডিতেই কিন্তু অ্যামোনিয়া। আর অ্যামোনিয়াটা খুব একটা কোরোসিভ সাবস্টেন্স হয়, যাদের বডিতে অ্যামোনিয়া ফর্ম হয়, অ্যামোনিয়াকে বডি থেকে ডিসচার্জ করতে, বের করে দিতে প্রচুর পরিমাণে ওয়াটার লাগে। তো এই হিউজ ওয়াটারের দরকার পড়ে বলে সবাই কিন্তু অ্যামোনিয়াকে এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে ডিসচার্জ করতে পারে না। কারণ যদি 20 ml অ্যামোনিয়া বা 2 ml অ্যামোনিয়া বার করতে আমার 2 লিটার জল খেতে হয়, তাহলে দিস ইজ নট রেলিভেন্ট ইন কেস অফ আস, যারা আমাদের বডি, কারণ আমরা আমাদের বডিতে প্রাইমারিলি ইউরিনটাকে স্টোর করে রাখি কোনো একটা অর্গানে, তারপরে সেই ইউরিনেশন হয়। কিন্তু এটা অনেকের ক্ষেত্রে আবার রেলিভেন্ট। যেমন যদি আমি মাছের কথা বলি, মাছ কিন্তু বডিতে ইউরিন স্টোর করে রাখে না, ইউরিন ফর্মেশন হয়, ইউরিন বের করে দেয়। এবং মাছের কাছে হিউজ ওয়াটারের একটা অ্যাক্সেস আছে, কারণ মাছ সবসময় ওয়াটারের মধ্যে আছে, যার জন্য মাছের ক্ষেত্রে মেন এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া। তাই জন্য ওরা অ্যামোনিয়াকে কোনো রকম মডিফিকেশন করছে না, যে বডিতে ডাইরেক্ট অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট হিসেবে, সেটাকে বের করে দিচ্ছে। সহজ হিসেব, কোনো খাটনি নেই, অ্যামোনিয়া বডিতে স্টোর হচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে যদি আবার আমাদের কথা নিই, আমরা কিন্তু সবসময় ইউরিনেট করতে পারি না, কারণ আমাদের বডিতে কি আছে, ইউরিনারি ব্লাডার আছে। আমরা টেম্পোরারিলি স্টোর করে রাখি, স্টোর করার পরে স্টোরেজ অর্গান ফুলফিল হয়ে গেলে বা 70% ফিল্ড আপ হলে আমরা তখন ইউরিনেট করি। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তার জন্য বডিতে যখন স্টোর করে রাখবো, অ্যামোনিয়া কিন্তু আমি স্টোর করে রাখতে পারবো না। যে অর্গানে অ্যামোনিয়া স্টোর করে রাখবো সেই অর্গানটাকে অ্যামোনিয়া নষ্ট করে দেবে। সুতরাং অ্যামোনিয়াটা এত হার্মফুল সাবস্টেন্স হয়, অ্যামোনিয়াকে আমি যখন স্টোর করতে পারছি না, অ্যামোনিয়াকে কোনো একটা লেস হার্মফুল সাবস্টেন্সে কনভার্ট করতে হবে। সেই কনভার্সনটা হয় আমাদের লিভারে। লিভারে আমাদের কি হয় না, এই অ্যামোনিয়াটাকে লেস হার্মফুল বা লেস টক্সিক ইউরিয়ায় কনভার্ট করা হয়, ঠিক আছে। এবং ইউরিয়াকে বডি থেকে ডিসচার্জ করতে কম্পারেটিভলি অনেকটা কম ওয়াটার লাগে। যদি ওখানে 2 লিটার জল লাগতো বা 200, মানে অ্যাকচুয়ালি হিসাবটা হচ্ছে মনে হয় 1 গ্রাম অফ অ্যামোনিয়া ডিজলভ করতে 200 ml to 500 ml অফ ওয়াটার লাগে। সেখানে 1 গ্রাম অফ ইউরিয়া করতে 20 ml ওয়াটার লাগে। তাহলে কতটা ড্রাস্টিক ফল হচ্ছে দেখ, 200 ml থেকে 20 ml, 10%-এ চলে আসছে। তার মানে অফকোর্স ইউরিয়া ইজ মাচ মোর রেলিভেন্ট ফর আস, ঠিক। আবার যদি আরেকটা সেট অফ অ্যানিমালসদের ক্ষেত্রে দেখিস, যাদের কাছে আমাদের মতন, আমরা তো জল চাইলে খেতে পারি, জলের আমাদের কাছে জোয়ান আছে, আমরা যতটা পরিমাণ জল চাইলে ইনটেক করতে পারি। এবার আরেকটা সেট অফ অ্যানিমালস হয় যারা এতটা জল পায় না, লাইক পাখি বল, যে কোনো রকম রেপটাইলস বল, যে কোনো রকম অ্যাম্ফিবিয়ান্স বল, তাদের কাছে তো এই অপশনটা নেই। যখন ইচ্ছা যত ইচ্ছা জল খাবে, পিওর ওয়াটার নেই তাদের কাছে, তার জন্য তারা খুব কম অ্যামাউন্টে জল খেতে পারে। তাই জন্য তাদের ক্ষেত্রে
প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেছে, তাদের বডিতে এটা আরো লেস হার্মফুল সাবস্টেন্সে কনভার্ট করা হয়, দ্যাট ইজ ইউরিক অ্যাসিড। এবার এর মধ্যে ইউরিক অ্যাসিডের গ্রেডেশন আছে। ইউরিক অ্যাসিড কারোর বডিতে সেমি সলিড ফর্মে কেউ এক্সক্রিট করছে, কেউ ক্রিস্টাল ফর্মে এক্সক্রিট করছে। ডেজার্ট র্যাট বলে একটা ইঁদুর হয়, পৃথিবীর একমাত্র প্রাণী যে কখনো নিজের ফুল ফেজ লাইফ ফেজে জল খায় না, জন্মানোর পরে মৃত্যু অবধি সে এক ফোঁটা ওয়াটার ইনটেক করে না। মেটাবলিক ওয়াটার যেটা তৈরি হয় রেসপিরেশনের ফলে বাই প্রোডাক্ট হিসেবে H2O তৈরি হয়, ওই ওয়াটারটা ওর বাঁচার পক্ষে না। ও নিজের হোল লাইফে ওয়াটার খায় না। যেমন সাধারণ র্যাট বাঁচে সেরকমই বাঁচে। আমি বলছি ওদের বডিতে রেসপিরেশনের ফলে ইউরিয়া ফর্মেশন হবে না, বাই রেসপিরেশন হলে ইউরিয়া ফর্মেশন হবে, অ্যামোনিয়া ফর্মেশন হবেই। আর অ্যামোনিয়া যদি ফর্ম হয় তো অ্যামোনিয়াকে ওরা সবার প্রথমে ইউরিয়ায় কনভার্ট করে, ইউরিয়াকে কনভার্ট করে ইউরিক অ্যাসিডে, দিয়ে ওরা ক্রিস্টাল এক্সক্রিট করে। ওদের এক্সক্রিশন দেখতে ক্রিস্টাল মানে চিনির দানার মতো হয়, ঠিক আছে, ক্রিস্টালের মতন দেখতে। যেমন তুই যদি টিকটিকিকে দেখিস, টিকটিকির ইউরিন কিন্তু সেমি সলিড। টিকটিকি ইউরিনেট কি করে করে? টিকটিকির পটি দেখেছিস তো? টিকটিকির তার সামনে যে সাদা ডটটা থাকে সেটা হচ্ছে টিকটিকির ইউরিন। টিকটিকি কিন্তু লিকুইড ফর্মে ইউরিন করে না, টিকটিকি এই ইউরিক অ্যাসিড ইউরিনেট করে, আর ইউরিক অ্যাসিড হচ্ছে ক্রিস্টালাইজ ফর্মে থাকে, সেমি সলিড ফর্মে, ঠিক আছে, সেমি সলিড ফর্মে থাকে। এইবার এই হচ্ছে মডিফিকেশনস। এক প্রথমে বললাম মাছ যে টোটাল পুরো বডি থেকে একদম পুরো ডাইলিউটেড ফর্মে বের করে দিচ্ছে। তারপরে বললাম আমাদের কথা, যারা একটু বডিতে স্টোর করে রাখছে অ্যামোনিয়াটাকে ইউরিয়া ফর্মে কনভার্ট করে। তারপরে বললাম ইউরিক অ্যাসিডের কথা, যারা ইউরিয়াকে আরও বেশি সময় ধরে স্টোর করে রাখছে কারণ তাদের কাছে ওয়াটার অ্যাক্সেসিবিলিটি আরও কম। আর ইউরিক অ্যাসিডকে বডি থেকে বের করতে আরও কম ওয়াটার লাগে, ওই 2 ml to 1 ml অফ ওয়াটার লাগে 1 গ্রাম ইউরিয়াকে বার করতে, 1 গ্রাম ইউরিক অ্যাসিডকে বার করতে, সরি। তো এই হচ্ছে প্রসেস। আমরা যেহেতু এখানে হিউম্যান ফিজিওলজি পড়ছি, আমাদের এখানে অ্যামোনিয়া বা ইউরিক অ্যাসিড নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে ইউরিয়া নিয়ে, এবং আমরা এই ইউরিয়াকে কি করে বডিতে তৈরি হচ্ছে এটা নিয়ে, এবং এই ইউরিয়াকে আমরা বডি থেকে কি করে বের করছি সেটা নিয়ে। বেসিক্স আমরা অলরেডি এক্সক্রিশনের আশা করছি সবাই জানি যে আমাদের বডিতে কি হয়। আমাদের বডিতে একটা 1 পেয়ার অফ অর্গান আছে। আমাদের পোস্টেরিয়র রিজিয়নে থাকে পোস্টেরো ল্যাটারাল পজিশন, কোথায় থাকে ভার্টিব্রির নিচে, কোথায় পেছনের দিক করে থাকে আ পেয়ার অফ কিডনিস, তাই তো, বিন শেপের দেখতে হয়, বিনের মতো দেখতে হয়। একটা কিডনি একটু ডান দিকেরটা একটু নিচে, বাঁ দিকেরটা একটু উপরে থাকে। কাজ কি কিডনির? কিডনির মধ্যে আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন হয়, জাস্ট লাইক ছাঁকনি। ছাঁকনি কি করে? তোর যে কোনো জিনিস ছাঁকতে, মানে কোনো কিছু থেকে গ্র্যানিউলস আলাদা করতে, বা কোনো একটা দুটো জিনিস মিশে থাকলে মিক্সচার থেকে ডিফারেন্ট এলিমেন্টসগুলোকে আলাদা করতে যেমন হেল্প করে, ঠিক সেরকমই কিডনি আমাদের ব্লাড থেকে এই বাই প্রোডাক্ট বা এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ছেঁকে আলাদা করতে হেল্প করছে। সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। তো এইবার এইখানে আমরা পুরো প্রসেসটা দেখব, কিডনি স্ট্রাকচার দেখব, 1 by 1 সেগুলোর আলোচনা করব। সবার প্রথমে যদি আমি একটা কিডনির ক্রস সেকশন দেখি, কিডনির ক্রস সেকশন কিরকম দেখতে হয়, এটা যদি ধরে নিই একটা কিডনির ক্রস সেকশন, তাহলে তার সবার বাইরে থাকে হচ্ছে রেনাল ফ্যাট, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা হার্ট পড়ছিলাম বা লাং পড়ছিলাম তাদের রিলেটেড একটা করে টার্ম পেয়েছিলাম। যখন লাং পড়ছিলাম পালমোনারি পেয়েছিলাম, হার্টের সময় কার্ডিয়াক পেয়েছিলাম, সেরকম কিডনি পড়লে রেনাল। সো দিস ইজ কল্ড রেনাল ফ্যাট। আচ্ছা, এবার কিডনির রিজিয়নটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আউটার সেকশন, একটা হচ্ছে ইনার সেকশন। আউটার সেকশন ইজ কল্ড রেনাল কর্টেক্স, আর তার মধ্যে হচ্ছে রেনাল মেডালা। আর রেনাল মেডালার মধ্যে এরকম সেকশনস আছে। এই সেকশনসগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড, রেনাল কর্টেক্স, আর এইটা হচ্ছে রেনাল মেডালা। এই যে রেনাল পিরামিডের কথা বললাম, এই একটা রেনাল পিরামিড কিরম দেখতে হয়, এরকম দেখতে হয়। এই রেনাল পিরামিডের মধ্যে কি থাকে?
তো রেনাল পিরামিডটাকে যদি আমি দেখি, রেনাল পিরামিডটা কিরকম দেখতে হয়, এই রেনাল পিরামিডের মধ্যে মাল্টিপল এরকমভাবে টিউবস কয়েলড আপ কন্ডিশনে থাকে, ঠিক আছে? তো এই টিউবসগুলো কি, এই টিউবসগুলোই হচ্ছে কিডনি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, কি নাম? নেফ্রন। রেনাল পিরামিডের মধ্যে মাল্টিপল নেফ্রন একটার সঙ্গে আরেকটা কয়েলড আপ হয়ে জাঙ্গলড আপ হয়ে থাকে একসঙ্গে, ঠিক আছে? তো স্ট্রাকচারটা আমরা দেখব। আচ্ছা, তার আগে আরেকটু আউটার সেকশনে কি কি থাকে একটু বলে নিই, মানে প্রসেসটা কি করে হয়। কিডনিতে সবার প্রথমে ব্লাড আসে। কিডনি অন্যান্য অর্গানের মতন একটা অর্গান, এবং কিডনিও অন্যান্য অর্গান যেমন রেসপিরেশন করে, কিডনিও রেসপিরেশন করছে। রেসপিরেশনে আমরা জানি কি হয়, রেসপিরেশনে কোনো একটা অর্গান ব্লাড থেকে কালেক্ট করা অক্সিজেনকে ইউজ করে C6H12O6 আর গ্লুকোজকে ভেঙে এটিপি ফর্ম করে, এবং সেই এটিপিটা দিয়ে একটা সেট অফ ফাংশন পারফর্ম করে। সিম্পল অ্যাজ দ্যাট, এটা আমরা সবাই জানি। তো এইখানেও সেম জিনিস হচ্ছে। নেফ্রন মানে কিডনি তো ব্লাড পাচ্ছে হার্ট থেকে, হার্ট দিয়ে যে আর্টারি দিয়ে কিডনির মধ্যে ব্লাড আসে দ্যাট ইজ কল্ড রেনাল আর্টারি। রেনাল আর্টারি হার্টের থেকে কিডনির মধ্যে কি নিয়ে আসে, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে। অক্সিজেনেটেড ব্লাডটা কিডনির মধ্যে ঢোকার পরে সাবসেকশনসে ভেঙে যায়, এবং কিডনি কি করে, কিডনির মধ্যে থাকা নেফ্রন সেই ব্লাডটাকে ওই ছাঁকনির মধ্যে করে ছেঁকে নেয়। কি করে ছেঁকে নেয় সেই প্রসেসটা আমরা এবার দেখব। হ্যাঁ, দেখব, সেই প্রসেসটাই দেখব। আচ্ছা, তো এই যে নেফ্রনের স্ট্রাকচারটা, এই যে নালীগুলো আছে, এই নেফ্রন, একটা নেফ্রন এরকম দেখতে হয়। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ নেফ্রন। নেফ্রনের যে সেকশনস গুলো আছে সেগুলো একে একে বলি। সবার প্রথম সেকশন, এই যে সেকশনটা আছে, দিস ইজ কল্ড বাউম্যানস ক্যাপসুল। দিস ইজ কল্ড বাউম্যানস ক্যাপসুল। এর ওপরে যে কয়েলড অফ স্ট্রাকচারটা আছে, দিস ইজ কল্ড গ্লোমেরুলাস। হলো, গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুলকে একসঙ্গে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। তার ঠিক নিচে যে কয়েলড আপ স্ট্রাকচারটা আছে, দিস ইজ কল্ড পিসিটি অর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তারপরে যে ইউ শেপের পাইপটা আছে, দ্যাট ইজ কল্ড লুপ অফ হেনলি অর হেনলিজ লুপ। তারপরে যে সেকশনটা আছে ওই সেম পিসিটির মতো কয়েল, দ্যাট ইজ কল্ড ডিসিটি অর ডিস্টাল কনভলিউটেড টিবিউল। আর লাস্ট সেকশন যেখানে এসে ঢুকছে, দ্যাট ইজ কল্ড সিডি। পরা সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা, আর লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি, হেনলিন নালি নাকি। আচ্ছা, তো এইবার প্রসেসটার দিকে দেখব। তো সবার প্রথমে কি হচ্ছে, নেফ্রনের কাছে যখন রেনাল আর্টারি এসে ঢুকছে, রেনাল আর্টারিটা ঢোকার পরে সাবসেকশনসে ভেঙে যাচ্ছে। আর্টারি সেকশনসকে কি বলে, আর্টারিওল। তো রেনাল আর্টারি যখন নেফ্রনের মধ্যে, কিডনির মধ্যে ঢুকছে, তখন সেটা সাবসেকশনসে ভেঙে যাচ্ছে, অ্যান্ড ইট ইজ ফর্মিং আর্টারিওল। আর্টারিওলের যে সেকশনটা নেফ্রনের মধ্যে গিয়ে ঢুকছে, দ্যাট সেকশন ইজ কল্ড অ্যাফারেন্ট আর্টারিওল। তোরা দেখতে পাচ্ছিস? তাহলে এগিয়ে আয়। তো কি হলো, রেনাল আর্টারি রেনাল আর্টারি কিডনির মধ্যে গেল, কিডনির মধ্যে গিয়ে সেটা আর্টারিওলে ভেঙে গেল, ছোট ছোট সেকশনসে ভেঙে গেল। এবার একটা কিডনির মধ্যে মাল্টিপল নেফ্রনস থাকে, মিলিয়নস অফ নেফ্রন। হাইপোথেটিক্যালি বলা হয় সব নেফ্রন মেলালে সেটা আর্থকে রেডিয়াস বরাবর কভার করে নেবে, হাইপোথেটিক্যালি। যাই হোক, তো নেফ্রনের প্রত্যেকটা নেফ্রনের কাছে আর্টারিওল মানে আর্টারি সেকশন যাবে। তো নেফ্রনের মধ্যে যখন কোনো একটা আর্টারি গিয়ে ঢোকে, দ্যাট আর্টারি ইজ কল্ড অ্যাফারেন্ট আর্টারিওল। ঠিক আছে, এটা রেনাল আর্টারি কিন্তু পার্ট, দিস ইজ আ পার্ট অফ রেনাল আর্টারি। তাহলে নেফ্রনের মধ্যে গিয়ে যখন একটা সেকশন ঢুকছে, দ্যাট ইজ কল্ড অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট আর্টারিওল নেফ্রনের মধ্যে ঢোকার পর এখানে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করছে। ঠিক, ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করছে। ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করার পর সেটা এখান থেকে আবার এক্সিট করে যাচ্ছে। আর এক্সিটিং আর্টারিওলটাকে আমি বলবো ই ফর এক্সিট আর ই ফর ইফারেন্ট আর্টারিওল।
মনে রাখতে সুবিধা হবে, মনে রাখবি ই ফর এক্সিট। ঠিক আছে, অ্যাফারেন্ট আর্ট্রিওল ঢুকছে, এন্টার করছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে, আর ইফারেন্ট আর্ট্রিওল বেরিয়ে যাচ্ছে, আর মাঝে তৈরি হচ্ছে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক। এই ক্যাপিলারি নেটওয়ার্কটার নামই হচ্ছে কিন্তু গ্লোমেরুলাস। ঠিক আছে, এইবার একটা সিম্পল জিনিস বুঝবি, আমি যে ছবিটা এঁকেছি একটু যদি ভালো করে ফলো করিস তাহলে দেখবি অ্যাফারেন্ট আর্ট্রিওলটা মোটা, ইফারেন্ট আর্ট্রিওলটা পাতলা, ঠিক না? ডায়ামিটার প্রথমটার মোটা, অ্যাফারেন্টের মোটা, ইফারেন্টের ছোট কম। তো যদি ইনপুট যেখান দিয়ে হচ্ছে সেটা যদি চওড়া হয় এবং আউটপুট যেখান দিয়ে হচ্ছে সেটা যদি পাতলা হয়, তাহলে কি সমস্যায় পড়তে হবে? মাঝে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হবে। সেম অ্যাজ দ্যাট এইখানেও কিন্তু মাঝে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, কোথায় না ক্যাপিলারি নেটওয়ার্কের মধ্যে। ক্যাপিলারি নেটওয়ার্কের মধ্যে যখন প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ওই প্রেশারটার জন্য একটা সেকশন অফ ব্লাড, একটা সেকশন মানে হচ্ছে ব্লাডের মধ্যে দু রকম এলিমেন্টস থাকে, একটা হচ্ছে ফর্মড এলিমেন্টস দ্যাট ইজ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এন্ড আরেকটা হচ্ছে কি না প্লাজমা। তো ওই ব্লাডের প্লাজমাটা এইখান থেকে মানে হচ্ছে এই ক্যাপিলারি নেটওয়ার্ক থেকে এন্টার করছে কোথায়? এইখানে। এবার তোরা বলবি কি করে এন্টার করছে? শুধু তো প্রেসারেই হবে না, প্রেসারে হবে না, কারণ এইখানে একটা সেট অফ সেলস আছে। এই সেলসগুলোর নাম হচ্ছে পোডোসাইট সেলস, পোডোসাইট সেলস আর প্যাসেজ সেলসও বলতে পারিস তুই এদের। এই পোডোসাইট সেলস কি করছে? এই পোডোসাইট সেল হচ্ছে একটা প্যাসেজের কাজ করছে। যখন এখানে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ওই প্রেশার গ্রেডিয়েন্টের জন্য এই ক্যাপিলারি নেটওয়ার্ক থেকে ব্লাডের অনলি দ্য প্লাজমা, অনলি লিকুইডটুকু এইখান থেকে গ্লোমেরুলাস থেকে এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে এন্টার করছে, এন্টার করছে। ঠিক আছে, তার মানে শুধুমাত্র লিকুইডটা, কিন্তু অন্যান্য এলিমেন্টস গুলো কেন ঢুকছে না এটাও তো প্রশ্ন। আরবিসি কেন ঢুকছে না, ডাব্লিউবিসি কেন ঢুকছে না, প্লেটলেটস কেন ঢুকছে না? মলিকিউলার সাইজের জন্য ঢুকছে না। পোডোসাইট একটা নির্দিষ্ট মলিকিউলার সাইজ অবধি ঢুকতে দেবে, তারপরে ঢুকতে দেবে না। ছোট জিনিসটা ঢুকতে পারবে, বড় জিনিসটা ঢুকতে পারবে না, সিম্পল অ্যাজ দ্যাট। তার জন্য ব্লাডের লিকুইড সেকশন, দ্য প্লাজমা ইজ এন্টারিং, বাট দ্য ফর্মড এলিমেন্টস দ্যাট ইজ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস কান্ট এন্টার। কোথায় এন্টার করতে পারছে না? বাউম্যানস ক্যাপসুলে। এবার বাউম্যানস ক্যাপসুলের মধ্যে আমার কি চলে এলো? লিকুইডটা চলে এলো, নট দ্য হোল লিকুইড। ব্লাড যাচ্ছে, পুরো লিকুইডটা কিন্তু আসছে না, একটা সেকশন অফ লিকুইড। পুরো লিকুইডটা চলে গেলে তো ওখানে গুঁড়ো পড়ে থাকবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, সেটা তো রেলেভেন্ট নয়। ব্লাড ফ্লোটা কন্টিনিউয়াস হচ্ছে, ব্লাড ফ্লোটা চলতে চলতে একটা সেকশন অফ লাইক 15% or 10% অফ লিকুইড ব্লাড থেকে ঢুকে গেল হচ্ছে নেফ্রনের মধ্যে। কোথা দিয়ে? বাউম্যানস ক্যাপসুল দিয়ে। ঠিক, বাউম্যানস ক্যাপসুলের মধ্যে যখন লিকুইডটা ঢুকে যাচ্ছে তখন তো কিন্তু আমি তাকে আর ব্লাড বলতে পারবো না, কারণ তার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস নেই। অ্যান্ড যদি ফর্মড এলিমেন্টস না থাকে তাহলে আর সে ব্লাড কি হলো? তখন যেটা এখানে চলে আসলো সেটাকে আমি বলবো ফিল্ট্রেট অর নেফ্রিক ফিল্ট্রেট, যে কোনো একটা ফিল্ট্রেট, ছোট ওই জন্য ফিল্ট্রেট বললাম। ফিল্টার করে যেটা পাই সেটাকে ফিল্ট্রেট বলে, সো আমি এটাকে কি বলছি না ফিল্ট্রেট। আচ্ছা, এইখানে যে প্রসেসটা হচ্ছে দ্যাট মিনস একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি করা হচ্ছে। প্রেশার গ্রেডিয়েন্টটা কি করে তৈরি করা হচ্ছে? অ্যাফারেন্টের থেকে ইফারেন্ট পাতলা, তার জন্য এখানে একটা ইনার প্রেশার তৈরি হচ্ছে। প্রেশার গ্রেডিয়েন্টের জন্য ব্লাডের লিকুইডটা ভেতরের দিকে ঢুকছে পোডোসাইট সেল দিয়ে। পুরো প্রসেসটা প্রেশারাইজ করে লিকুইডটাকে ব্লাড থেকে বের করে নেফ্রনের মধ্যে ঢোকানো হচ্ছে। দিস প্রসেস ইজ কল্ড আলট্রা ফিল্ট্রেশন। দিস প্রসেস ইজ কল্ড আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, ফার্স্ট সেকশন কমপ্লিটেড হলো। এরপরে যে সেকশনটা হচ্ছে এই লিকুইডটা, হ্যাঁ অনেক কিছু আছে, আমরা জাস্ট বেসিক্স কভার করছি। এরপরে এই যে প্রেশারটা, প্রেশার কি করে কোন প্রেশারের জন্য ঢুকছে, এখানে একসঙ্গে 6টা প্রেশার কাজ করে। ঠিক আছে, দিস ইজ কল্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার। এটা হচ্ছে অ্যাক্টিভ গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার। এবার গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশারের সঙ্গে এইখানে যে লিকুইডটা হচ্ছে ঢুকছে, মানে এইখানে যে লিকুইডটা আছে মানে ব্লাড 60 mmHg প্রেশার দেয় নিচের দিকে। ঠিক আছে, এবার অলরেডি তো নেফ্রনে একটা সেকশন অফ লিকুইড প্রেজেন্ট আছে, বোঝ ভালো করে। এই নেফ্রন, এই বাউম্যানস, এই গ্লোমেরুলাস থেকে একটা জিনিস নেফ্রনে ঢুকছে। এবার নেফ্রনের মধ্যে তো অলরেডি কিছুটা লিকুইড প্রেজেন্ট আছে, নেফ্রন তো আর ফাঁকা নেই, কারণ প্রসেসটা তো একটা সাইক্লিক প্রসেস, চলছে। এবার সেই লিকুইডটা নতুন লিকুইড ঢুকতে বাধা দেয়, সেখানে একটা প্রেশার আছে।
এর আশেপাশে একটা লিকুইড আছে, সেই লিকুইডটাও নতুন লিকুইড ঢুকতে বাধা দেয়। তো আর এইখানে কিছু প্রোটিনস থাকে, সেই প্রোটিনসগুলো নতুন লিকুইড ঢুকতে বাধা দেয়। ঠিক আছে, ব্লাডের প্রেশার হচ্ছে 60 mmHg, এটা পরের দিন ডিসকাস করবো, আমি জাস্ট জিজ্ঞাসা করলে বলছি। আর এইখানে থাকে হচ্ছে 30-10-10, টোটাল 50, 60 - 50 10 mmHg, দিস ইজ কল্ড অ্যাক্টিভ গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার, যার জন্য ভেতরের দিকে ঢোকে। প্রেশারগুলো কবে মানে কোন ক্লাসে ভালো করে মনে হয়? এই ক্লাসে আই এম জাস্ট কভারিং দ্য বেসিক্স টুডে। তারপরে আর পরের দিন এই প্রেশারের যা যা আছে তার সঙ্গে রাস। নেক্সট ডেট সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, আগে এটা করে নিই, ঠিক আছে? তো তারপরে কি হলো, লিকুইডটা ঢুকলো, এটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। একটা প্রেশার গ্রেডিয়েন্ট ফর্ম করে অনলি দ্য লিকুইড ব্লাডের ভেতরে নেওয়া হলো। কি করা হলো সেটাই পরে আসছি, নেওয়া হলো, এই প্রসেসটার নামই হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। এবার কেন নেওয়া হলো? কারণ দেখ, রেসপিরেশনের ফলে যে বাই প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে সেটাও তো ব্লাড দিয়েই ঘুরছে বডিতে, কারণ কানেকটিভ টিস্যু হিসেবে ব্লাডই আছে যে ক্যারি করে। তার মানে নাইট্রোজেনাস ওয়েস্টগুলো কিন্তু লিকুইডের সঙ্গে মোটামুটি 70-80% চলে এলো, কারণ নাইট্রোজেনাস ওয়েস্টগুলো অত বড় বড় হয় না, আরবিসি ডাব্লিউবিসির মতো চলে এলো। এইবার কিডনি নেফ্রনের কাজ কি, নাইট্রোজেনাস ওয়েস্টগুলোকে বের করে দেওয়া, আর লিকুইড যতটা ঢুকে এসছে নেফ্রনের মধ্যে, ওর মধ্যে থেকে যতটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব মেন ব্লাড ফ্লোয়ে ফিরিয়ে দেওয়া। কারণ প্রচুর ইউরিন ফর্মেশনটা তো রেলিভেন্ট নয়, 5 লিটার ইউরিন ফর্মেশন ইজ নট রেলিভেন্ট। আমি যদি 4 লিটার জল খেয়ে 4 লিটার ইউরিনেট করি, তাহলে তো ব্যালেন্স থাকবে না বডিতে কোনো, ঠিক না? আমাকে তো ব্যালেন্সটা মেনটেন করতে হবে বডি। তাই জন্য এইখানে যে প্রসেসটা চলে সেটা হচ্ছে কি, যতটা সম্ভব ওয়াটার, যতটা সম্ভব মিনারেলস, যদি প্রচুর মিনারেলস বডি থেকে বার করে দিই, ওয়াটারের থেকেও খতরনাক কিন্তু মিনারেলস। একটা মানুষ ডিহাইড্রেশনে যত আগে মরবে, একটা মানুষের বডি থেকে মিনারেলস বার করে দিলে তারও আগে মরে যাবে, ঠিক আছে? একটা মানুষ যখন মাথা ঘুরে পড়ে যায়, সানস্ট্রোক হওয়ার ওয়ান অ্যান্ড অনলি কারণ কিন্তু মিনারেল বেরিয়ে যাওয়া। ডিহাইড্রেশনে কোনো মানুষ অত সহজে মরে না, বডি ডিহাইড্রেট করলে তার দেখে অন্যরকম দেখতে হয়ে যাবে। আর আমাদের এই যে হঠাৎ হঠাৎ লোকের রাস্তা দিয়ে মাথা ঘুরে পড়ে যায় না, ওটা হচ্ছে মিনারেল ইমব্যালেন্স হয়ে যায় বডিতে। বয়স্ক লোকদের ক্ষেত্রে দেখবি যখন ডায়রিয়া এইরকম কোনো সিমটমস দেখা যায়, ডাক্তার বারবার বলে ওআরএস খেতে, ওআরএস খেতে, ওআরএস খেতে। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও বলে, কারণ মিনারেলস যদি না থাকে, তোরা এর পরের চ্যাপ্টার যখন নার্ভাস সিস্টেম পড়বি সবটা বুঝবি, পুরোটা হয় মিনারেলসের জন্য। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ছাড়া আমাদের বডিতে কোনো চ্যানেল কাজই করবে না। আর কোনো চ্যানেল যদি কাজ না করে, তোর কোনো রকম নার্ভাস পোটেনশিয়ালই তৈরি হবে না। এই যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটা যে জেনারেট হলো তোর মধ্যে, এই পোটেনশিয়ালটা জেনারেট হলো তোর মধ্যে মিনারেলসগুলো কাজ করছে। তোর বডি থেকে 70% মিনারেল যদি আমি সোক আউট করে নিই এই মুহূর্তে, তাহলে তোর বডি ইজ জিরো। তুই মাথা ঘুরে পড়ে যাবি, তোর নার্ভাস ব্রেকডাউন হবে। রাস্তার মধ্যে অধিকাংশ লোক যখন রোদে মাথায় ঘুরে পড়ে যায়, একমাত্র কারণ হচ্ছে মিনারেল বেরিয়ে যাওয়া, বডি থেকে হিউজ অ্যামাউন্টে মিনারেল বেরিয়ে যাওয়া। তখন একমাত্র ওয়ে হচ্ছে ওআরএস খেতে পারে, জল খেতে বলতে পারে। বডি বলে না ডিহাইড্রেশন হয়ে গেছে, জল খাও, তাহলেই তো হবে। সব থেকে ইম্পর্টেন্ট মিনারেলস, ইলেকট্রোলাইট সলিউশন খেতে বলে ওই জন্য সবসময় ওআরএস। যেটা এটা তো কি বোকার মতো। এইবার কি হলো, আলট্রা ফিল্ট্রেশনের পর লিকুইডটা কোথায় যাচ্ছে, নিচের দিকে নামছে। সবার প্রথম যে সেকশনটা আছে, দিস ইজ কল্ড পিসিটি। লিকুইডটা আসে হচ্ছে পিসিটিতে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এবার শুরু হচ্ছে রিঅ্যাবজর্পশন প্রসেস। রিঅ্যাবজর্পশন মানে যেগুলোকে পারো ফিরিয়ে দাও, যেগুলোকে না পারো পরের সেকশনে পাঠিয়ে দাও। সর্টিং আউট মানে কি, আমার কাছে 100টা টুপি এসছে, 100টা টুপির মধ্যে যে টুপিগুলো ভালো তাকে আমি সামনের জনের কাছে পাঠাবো, বাকিগুলোকে আমি রিজেক্ট করে দেবো। জামা কাপড় যে কোনো জিনিসের ক্ষেত্রে যেরকমভাবে সর্ট করা হয়, সেম সর্টিং মেথড পিসিটিতেও চলে। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন প্রসেসটার নাম। যে জিনিসগুলোকে পারবে ফিরিয়ে দাও ব্লাডের মধ্যে, যে জিনিসগুলো ফেরানোর মতো নয় সেগুলোকে পরের স্টেপে পাঠিয়ে দাও, মানে পরের যে সেকশনটা আছে নেফ্রন। তাহলে পিসিটিতে এই প্রসেসটাই চলে, দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তাহলে ফিরিয়ে দেওয়া সম্ভব কাকে? ওয়াটার, অফকোর্স ফিরিয়ে দিতে হবে বডিতে। মিনারেলস, অফকোর্স ফিরিয়ে দিতে হবে। তারপরে অন্যান্য কিছু সাবস্টেন্সেস যেগুলো চলে আসে ভুল করে। আচ্ছা, তো এইখানে কোনগুলোকে ফিরিয়ে দেওয়া হয়, কোনগুলোকে ফিরিয়ে দেওয়া হয় না, অন দ্য বেসিস অফ দ্যাট 3টে ভাগে ভাগ করা হয় সাবস্টেন্সেসগুলোকে। ওয়ান ইজ হাই থ্রেশহোল্ড সাবস্টেন্স,
one is low threshold substance and another is no threshold substance. High threshold substance নামটা শুনেই বুঝতে পারছিস প্রায় পুরোটাই বডিতে ফিরিয়ে দেওয়া হয়, ঠিক আছে? মানে ভুল করে চলে এসেছিল, মানে ভুল করে মানে কি ঢুকতে হয়েছে, ঢুকে গেছে, এবার যতটা সম্ভব পরিমাণ ফিরিয়ে দেওয়া হবে। তোরা কেউ একবারও জিজ্ঞেস করছি না ফিরিয়েটা দেবে কি করে, আমি বলে যাচ্ছি তোরাও শুনে যাচ্ছিস, সবাই তো জানে না, আমি আচ্ছা ফেরানোর প্রসেসেও আসছি। আচ্ছা তোদের তো সব শিখিয়ে দিয়েছি। আচ্ছা তো এইবার এই তিনটে সাবস্টেন্স হচ্ছে, ওয়াটার হচ্ছে হাই থ্রেশহোল্ড সাবস্টেন্স, মিনারেলস হচ্ছে হাই থ্রেশহোল্ড সাবস্টেন্স, মানে যতটা বেশি পরিমাণ ফিরিয়ে দেওয়া হয় এইগুলোকে ফিরিয়ে দেওয়া হয়, যতটা বেশি পরিমাণ পাওয়া যায়, মানে 70 to 80%, যদি 100% ঢুকে থাকে 70 to 80% বের করে আবার ব্লাডে ফিরিয়ে দেওয়া হয়। দ্যাটস ওয়াই দে আর কল্ড হাই থ্রেশহোল্ড সাবস্টেন্স। তারপরে আসছে লো থ্রেশহোল্ড সাবস্টেন্স, যেগুলো খুব অল্প পরিমাণে রিঅ্যাবজর্ব হয়, মানে খুব অল্প পরিমাণে নেফ্রন থেকে বেরোয়, বুঝতে পারছিস? সেইগুলোকে বলা হয় লো থ্রেশহোল্ড সাবস্টেন্স, লাইক ইউরিয়া, লাইক হিপিউরিক অ্যাসিড। আর একটা হচ্ছে নো থ্রেশহোল্ড সাবস্টেন্স, একটুও বেরোবে না পিসিটি থেকে। এক্সাম্পল হচ্ছে যে কোনো রকম অ্যামাইনো অ্যাসিড, যে কোনো রকম প্রোটিন, যে কোনো রকম গ্লুকোজ, এগুলো একবার ঢুকে গেলে নেফ্রনের মধ্যে আর বেরোবে না। এগুলো যখন বডিতে ঢোকে, মানে নেফ্রনের মধ্যে ঢোকে, এটা অ্যাবনর্মাল কন্ডিশনেই ঢোকে, কারণ নর্মাল কন্ডিশনে এগুলো আসে না, এবং একবার ঢুকে গেলে আর বেরোবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে নো থ্রেশহোল্ড সাবস্টেন্স। তাহলে তিন রকম সাবস্টেন্সের কথা আমি বললাম, একটা হচ্ছে হাই থ্রেশহোল্ড, যেগুলো যতটা বেশি পরিমাণে পারা যায় বডি থেকে বের করে দেওয়া হয়, একটা হচ্ছে নো থ্রেশহোল্ড, আর একটা হচ্ছে লো থ্রেশহোল্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে এরপরে কি হলো, যেগুলোকে ইয়ে করা গেল তো করে দেওয়া হলো, আর যেগুলোকে করা গেল না সেইগুলো চলে গেল পরের সেকশনে। এবার তোদের একটা জিনিস বলি, যেটা অনেকে জানিস না, সে যাচ্ছে কোথায় জিনিসটা। এই যে ইফারেন্ট আর্ট্রিওল বেরিয়েছিল, ঠিক একটু ফলো কর ইফারেন্ট আর্ট্রিওলটাকে। দেখ ইফারেন্ট আর্ট্রিওলটাকে আমি নেফ্রনের চারিদিকে কয়েল করে দিয়েছি, পেঁচিয়ে দিয়েছি। ইফারেন্ট আর্ট্রিওল নেফ্রন থেকে বেরোনোর পর চারিদিকে নেফ্রনের এরমভাবে পেঁচিয়ে থাকে, জাস্ট লাইক ডিএনএর যেমন স্ট্রাকচারটা হয়, এই যদি নেফ্রন হয় ওকে চারিদিক থেকে পেঁচিয়ে থাকে হচ্ছে ইফারেন্ট আর্ট্রিওল বেরিয়ে। আর ইফারেন্ট আর্ট্রিওল যখন বেরোচ্ছে এখান থেকে, তখন আর তাকে আর আমি ইফারেন্ট আর্ট্রিওল বলবো না, তখন আমি তাকে বলবো পেরিটিউবুলার ক্যাপিলারি। ওকে, যখন ওটা বেরোচ্ছে তখন আমি তাকে বলবো পেরিটিউবুলার ক্যাপিলারি, যেটা নেফ্রনের চারিদিকে কয়েলড আপ কন্ডিশনে আছে, ঠিক? আচ্ছা এইবার এই পেরিটিউবুলার, মানে এই যে বারবার বলছি বেরোচ্ছে বেরোচ্ছে, এই বেরিয়ে পেরিটিউবুলার ক্যাপিলারিতে গিয়েই ঢোকে, মানে যেটা নেফ্রন বের করে দিচ্ছে সেটা পেরিটিউবুলার ক্যাপিলারি কালেক্ট করে নিচ্ছে। নেফ্রন থেকে ওয়াটার বেরোলো, পেরিটিউবুলার ক্যাপিলারি কালেক্ট করে নিল, ওয়াটারটাকে কালেক্ট করলো, পেরিটিউবুলার ক্যাপিলারিটা নেফ্রনকে পুরোপুরি কয়েল করার পরে এইখান দিয়ে দেখ বেরিয়ে যাচ্ছে আবার, বুঝতে পারলি তো? এবার একটা তো নেফ্রন নেই, মাল্টিপল নেফ্রনস, মাল্টিপল নেফ্রনসের চারিদিকে মাল্টিপল পেরিটিউবুলার ক্যাপিলারি, সব পেরিটিউবুলার ক্যাপিলারিটা একটা জায়গায় গিয়ে এক হচ্ছে, দিয়ে কি তৈরি করছে? সিম্পল কনসেপ্ট লাগা দেখি, রেনাল ভেন, ঠিক? রেনাল ভেন তৈরি করছে, দিয়ে ওই রেনাল ভেন আবার হার্টে ফিরে যাচ্ছে। তার মানে পেরিটিউবুলার ক্যাপিলারি যা যা ফিরছে সেগুলোকে তুলছে, দিয়ে আবার নেফ্রনে নিয়ে চলে যাচ্ছে, হার্টে নিয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে প্রসেস। এইবার আরেকটা প্রশ্ন আসে যে নেফ্রন থেকে কেনই বা বেরোচ্ছে, কি জন্য, কি প্রসেস, আর পেরিটিউবুলার ক্যাপিলারিতে কেনই বা ঢুকছে? পুরো নেফ্রনটায় আমি একটা জিনিস সবার প্রথমেই বলে দিয়েছি, কর্টেক্স আর মেডাল বলে দুটো রিজিয়ন আছে। আপার রিজিয়ন ইজ কর্টেক্স, ইনার রিজিয়ন ইজ মেডাল। তো ওই এইখানে যে পেরিটিউবুলার ক্যাপিলারি আছে বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আছে, এদের এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বলা হাই থ্রেশহোল্ড, লো থ্রেশহোল্ড বেরোচ্ছে যে জিনিসগুলো, ওয়াটার বেরোচ্ছে সাপোজ বললাম, তাহলে ওয়াটার বেরোতে গেলে কোন ফিজিক্যাল প্রসেসে ওয়াটার বেরোয় বল দেখি? অসমোসিস, তাই তো? তার মানে অসমোসিসের জন্য এই নেফ্রন ওয়াটার ছাড়ছে, ছাড়ে কে? কোন সলিউশন থেকে সলভেন্ট বেরোয় অসমোসিসে? যে হাইপোটনিক হয়, তাই তো? হাইপো আর হাইপার পাশাপাশি থাকলে হাইপো থেকে সলভেন্ট মানে ওয়াটার গিয়ে হাইপারটনিকে ঢোকে, তাই তো হয়? ঠিক কি না? কিশমিশকে জলে ফেললে কিশমিশ ফুলে যায়, কারণ কিশমিশের মধ্যে থাকা সলিউশন ইজ হাইপারটনিক। হাইপো থেকে হাইপারের দিকে ওয়াটার যায়, যেটা ঘন হয় বেশি সেটা হাইপার, যেটা কম ঘন হয় সেটা হাইপো, ঠিক আছে? তাহলে সবসময় একটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, সলভেন্ট দিয়ে ব্যালেন্স তৈরি করবে, ঠিক? তাহলে নেফ্রন থেকে ওয়াটার বেরোচ্ছে,
তার মানে নেফ্রনের লিকুইডটা নিশ্চয়ই হাইপোটনিক কারুর এগেনস্টে। নেফ্রন যে মিডিয়ামে আছে, নেফ্রনটা তো একটা মিডিয়ামে আছে মেডালা রিজিয়ানে, ওই মিডিয়ামটার নাম হচ্ছে পেরিটিবিউলার মিডিয়াম। নেফ্রন তো ওই রেনাল মেডালার মধ্যে আছে বা রেনাল পিরামিডের ওই সেকশনটায় আছে, ওর মধ্যেও একটা লিকুইড থাকে। পুরো নেফ্রনটা একটা লিকুইডে চোমানো, ওই লিকুইডটার নাম হচ্ছে পেরিটিবিউলার মিডিয়াম। ওই মিডিয়ামে যে লিকুইডটা আছে, তার মানে ওই লিকুইডটাকে নিশ্চয়ই নেফ্রনের থেকে বেশি ঘন হতে হবে। বুঝতে পারলি কি বললাম? ঠিক করে বল। নেফ্রনের মধ্যে যে লিকুইডটা আছে তার বাইরের লিকুইডটা যদি ঘন হয় তাহলেই তো নেফ্রন থেকে জল বেরিয়ে ওখানে ঢুকবে। সেটাই হচ্ছে নেফ্রনের বাইরে যে লিকুইডটা আছে, নেফ্রনের বাইরেও তার মানে একটা লিকুইড থাকে। আমি যেটা বলছি অক্ষরে অক্ষরে ফলো কর, তোর সব মিটে যাবে। এক মিনিট সময় দে আমার কমপ্লিট করতে দি সেন্টেন্স। তাহলে নেফ্রন থেকে জলটা বেরিয়ে কোথায় আসলো? ওই মিডিয়ামে আসলো, ঠিক? এইবার মিডিয়ামে যখন জল ঢোকে, মিডিয়ামের কনসেন্ট্রেশন কি হচ্ছে? তাহলে মিডিয়ামের কনসেন্ট্রেশন জল ঢুকলে বাড়বে, কমে যাবে। এইবার যখন কমে যাচ্ছে, কমে গেলে আবার ওর পাশে আছে কে? পেরিটিবিউলার ক্যাপিলারি। তখন পেরিটিবিউলার ক্যাপিলারির মধ্যে যে ব্লাডটা আছে সেটার কনসেন্ট্রেশন তো অলরেডি বেড়ে গেছে না? কখন বাড়লো? যখন দেখ ক্লিয়ার হয়ে যাবে। কি সুন্দর প্রসেসটা দেখ। নেফ্রন থেকে সবার প্রথমে একটা জিনিস মনে করি দিই, যেটা ভুলে গেছিস, যেটা হচ্ছে আলট্রাফিল্ট্রেশনের সময় কি হলো? ব্লাডের একটা সেকশন থেকে লিকুইড চলে এলো, বাকি ব্লাডটুকু বেরিয়ে গেল ইফারেন্ট আর্টিফিশিয়াল দিয়ে। তার মানে ব্লাড থেকে লিকুইড কমেছে, ব্লাডের সাবস্টেন্স কিন্তু সেম আছে। তার মানে ব্লাড কি হয়ে গেছে? কনসেন্ট্রেটেড হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এটা কারোর সমস্যা নেই। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? নেফ্রনের বাইরে যে লিকুইডটা আছে সেটা বেশি ঘন, তাই জন্য নেফ্রন থেকে লিকুইড বাইরে বেরিয়ে আসছে। তৃতীয় বলছি, নেফ্রন থেকে যখন লিকুইড বাইরে বেরিয়ে আসছে, যেখানে এসে বেরোচ্ছে কনসেন্ট্রেট, যখন বেরিয়ে আসছে নেফ্রন থেকে লিকুইডটা দিয়ে, নেফ্রনের বাইরের লিকুইডটা কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এইবার নেফ্রনের বাইরের লিকুইডটা যখন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ওইখানে আছে পেরিটিবিউলার ক্যাপিলারি, ও তো অলরেডি কনসেন্ট্রেটেড। তখন এই ব্লাড ওয়াটার যেটা বেরিয়ে মানে মিডিয়ামে এসছে, ওই জলটা ওখানে ঢুকছে। মানে ব্যাপারটা যদি আমি সহজ ভাষায় লিখি, দেখ লিখছি কি সুন্দর প্রসেসটা। নেফ্রন থেকে বেরোচ্ছে, কারণ নেফ্রনের কনসেন্ট্রেশন কম। কোথায় যাচ্ছে নেফ্রন থেকে? পেরিটিবিউলার মিডিয়ামে, কারণ তখন তার কনসেন্ট্রেশন বেশি ছিল। এবার এখান থেকে যখন লিকুইড গেল, এবার এর কনসেন্ট্রেশন একটা সময় পর ডাউন হয়ে গেল। এবার এর তুলনায় কে আছে? পেরিটিবিউলার ক্যাপিলারি। তো টিবিউলি তো লিখলাম। এবার তার কনসেন্ট্রেশন কি হয়েছে? এর যখন কমে গেছে, তার মানে এর থেকে এর বেড়ে আছে তো অলরেডি, তখন এই লিকুইডটা তখন এইখানে ঢুকবে। তার মানে জলটা প্রথমে নেফ্রন থেকে বেরিয়ে পেরিটিবিউলার ক্যাপিলারি থেকে বেরিয়ে ব্লাডে ঢুকছে। তাহলে ব্লাডে চলে গেল জলটা। এবার হচ্ছে মিনারেল। এবার মিনারেল কি করে হচ্ছে? মিনারেলে এত খাটনি। মিনারেল বার করতে গেলে এসব ছক চলবে না। মিনারেল বার করতে গেলে পয়সা খরচা করতে হবে, আর আমাদের বডিতে এক্স্যাক্টলি এটিপি ইউজ করো, নেফ্রন থেকে বার করো, মিডিয়ামে নিয়ে আসো, এটিপি ইউজ করাও, এটিপি ইউজ করো, দিয়ে আবার পেরিটিবিউলার ক্যাপিলারিতে ফেরাও। কারণ নেফ্রন থেকে বেরোনো এটিপি খরচা লাগবে, ব্লাডের মধ্যে ফেরাতেও এটিপি লাগবে। কারণ ডিফিউশন এখানে সম্ভব নয়। ডিফিউশন করতে তো কোনো মাঝে সেমিপারমিয়েবল মেমব্রেন থাকলে হবে না, তাই জন্য এখানে ডিফিউশনটা হবে না। হ্যাঁ, প্যাসিভ ট্রান্সপোর্ট কিছু কিছু ক্ষেত্রে হবে যদি ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়। সেই নিয়ে আমরা পরে একদিন আলোচনায় বসবো, এখন আপাতত থাক, কারণ ওটা তোদের এখনো পড়ানো হয়। ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেরই মতো, কিন্তু এটিপি ছাড়া যদি হয়। হ্যাঁ, প্রোটিন চ্যানেল দিয়ে যেটা হয়। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে ব্লাডটা চলে এলো, এই সেম ওয়েতে অন্যান্য সাবস্টেন্সগুলোকেও পাঠানো হয়। ঠিক আছে, যেমন আয়ন্স যায়, আয়ন্স যেতে গেলে আগেই বললাম এটিপি লাগবে।
অন্যান্য যা সাবস্টেন্স যাবে, শুধুমাত্র ওয়াটার বাদে যা সাবস্টেন্স পাঠানো হবে নেফ্রন থেকে বের করে ব্লাডে একই প্রসেসেই যাবে, প্রসেস সেম, কিন্তু তখন এটিপি খরচা করতে হবে। তখন আর কনসেন্ট্রেশনের কোনো পার্থক্য সব ম্যাটার না, এটিপি দাও বাইরে বার করো, এটিপি দাও ভেতরে ঢুকিয়ে দাও, সহজ হিসেব। তাহলে পিসিটির পর এবার লিকুইডটা গেল কোথায়? লুপ অফ হেনলিতে। ঠিক, লুপ অফ হেনলিতে লিকুইডটা যাওয়ার পরে দারুণ একটা প্রসেস। আচ্ছা, পিসিটি যেটা হলো, পিসিটির প্রসেসটার নাম হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এখানে লিখে দিই, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। হ্যাঁ, করে দিচ্ছি, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এছাড়া আর একটা প্রসেসও হয় এখানে, সেটা হচ্ছে টিউবিউলার সিক্রেশন। কিছু কিছু জিনিস যেটা নেফ্রনে পাঠানোর দরকার ছিল কিন্তু নেফ্রনে ঢুকতে পারেনি কোনো কারণে। কি কারণে ঢুকতে না পারে? কিছু লং চেন নাইট্রোজেনাস বেস থাকে বা নাইট্রোজেনাস ওয়েস্ট থাকে। লং চেন মানে সাইজে বড়, যেগুলো ওই পোডোসাইটের কথা বললাম না, ওই পোডোসাইট দিয়ে ঢুকতে পারে না। তাহলে তো সেটা তো নেফ্রনে পাঠানো গেল না, নেফ্রনে না পাঠালে তো বাইরে বার করা যাবে না, বাইরে বার করবো কি করে? সেই সাবস্টেন্সগুলোকে কি করা হয়? পিসিটি আর ডিসিটি দিয়ে ঢোকানো হয়। বুঝাতে পারলাম কি বললাম? যে জিনিসগুলো ব্লাড থেকে কিডনিতে ডাইরেক্ট ঢুকছে না, কোথায় ঢুকছে না? এই গ্লোমেরুলাস আর বাউমেন্স ক্যাপসুলের এইখানে, কারণ সাইজটা ছোট, দরজা ছোট, ঢুকতে পারছে না, তাই জানলা দিয়ে ঢোকানো হচ্ছে পরে, এরকম ব্যাপারটা। ওইখান দিয়ে ঢুকতে পারছে না, অন্য জায়গা দিয়ে ঢোকানো হচ্ছে। সেই অন্য জায়গাটা হচ্ছে পিসিটি আর ডিসিটি। নর্মালি কি হচ্ছিল পিসিটি আর ডিসিটিতে? নেফ্রন থেকে বেরোচ্ছে, পেরিটিকুলার ক্যাপিলারিসে ঢুকছে। আর এই প্রসেসটায় কি হবে? উল্টো, মানে পেরিটিকুলার ক্যাপিলারিস থেকে বেরোবে, নেফ্রনে গিয়ে ঢুকবে। এর এই সাবস্টেন্সগুলো কি হবে? যেগুলোকে বডি চায় না, এমন সাবস্টেন্স যেটা আলট্রা ফিল্ট্রেশনের সময় নেফ্রনের মধ্যে ঢুকতে পারেনি, কিন্তু ওটা একটা টক্সিক সাবস্টেন্স বা ওটাকে আমার বডি বের করে দিতে চায়, বার করতে পারেনি কোনো কারণে, ওই যে মলিকুলার সাইজের জন্য, সেটাকে কি হচ্ছে? পিসিটি আর ডিসিটির কাছে নিয়ে গিয়ে কি করছে? উগলে দিচ্ছে। কে উগলে দিচ্ছে? আমাদের এই পেরিটিকুলার ক্যাপিলারিস দিয়ে ওই জিনিসটা পিসিটি আর ডিসিটিতে ঢুকে যাচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে টিউবিউলার সিক্রেশন। আলট্রা ফিল্ট্রেশন হলো, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হলো, টিউবিউলার সিক্রেশন হলো। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। লুপ অফ হেনলিতে যে প্রসেসটা হয় সেটার নাম হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। বলতে যতটা সহজ, বুঝতে ততটাই একটু সময় লাগবে। আরে বাংলা না মানে কাউন্টার কারেন্ট মেকানিজমের কোনো বাংলা নেই। আপনার তো কোনো কিছু না, সত্যি নেই, সত্যি নেই। কাউন্টার কারেন্ট মেকানিজম প্রসেসটা দুটো জিনিস দিয়ে হয়। একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। আজকে আমি অত ডেপথে যাব না, আমি মোটামুটি একটা অ্যাভারেজ দেওয়ার চেষ্টা করবো তোদের, দেখি কতটা বলতে পারি। তো এই যে হেনলিজ লুপ বা লুপ অফ হেনলিটা আছে, লুপ অফ হেনলির দুটো পার্ট, একটা নিচের দিকে নেমেছে, একটা উপরের দিকে উঠেছে। সহজ হিসেব, যেটা নিচের দিকে নেমেছে দ্যাট ইজ কল্ড ডিসেন্ডিং লিম্ব অফ হেনলি, যেটা ওপরের দিকে উঠেছে দ্যাট ইজ কল্ড অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলি। ঠিক, নিচের দিকে যেটা নেমেছে ওটা দেখ পাতলা, আমি নিচে একটা ছবি এঁকেছি, এই দেখ। নিচের দিকে যেটা নেমেছে সেটা পাতলা, আর ওপরের দিকে যেটা উঠেছে সেটা হচ্ছে মোটা। নিচের দিকে যেটা নেমেছে সেটার বাইরে যে এপিথেলিয়াল টিস্যু লাইনিংটা আছে সেটা হচ্ছে স্কোয়ামোস এপিথেলিয়াম। স্কোয়ামোস এপিথেলিয়াম কি নিশ্চয়ই তোরা জানিস, আমাদের বডির সব থেকে থিনেস্ট পার্ট। এপিথেলিয়াল টিস্যুগুলোর মধ্যে সবচেয়ে পাতলা হচ্ছে স্কোয়ামোস এপিথেলিয়াম, যেটা থাকে হচ্ছে এই সেকশনটায়। হলো, এটার এত পাতলা হয়, এটার মধ্যে দিয়ে এটা সেমি পারমিয়েবল হিসেবে কাজ করে। এবার লুপ অফ হেনলির চারিদিকে যে লিকুইডটা আছে, মানে পেরিটিবিউলার মিডিয়ামে যে লিকুইডটা আছে, সেটার কনসেন্ট্রেশন বেশি হওয়ায় এই লিকুইডটা যখন নিচের দিকে নামতে থাকে, মানে এইখান থেকে যখন ফিল্ট্রেটটা নিচের দিকে নামতে থাকে, সেখান থেকে ওয়াটারটা বেরিয়ে যেতে শুরু করে। মানে একটা যদি আমি একটা অ্যাভারেজ রিডিং নিই, ধর এখানে 100 ml ওয়াটারের মধ্যে 20 গ্রামস অফ সলিউড মিশে আছে। তো সলিউডের মধ্যে সেটা নাইট্রোজেনাস ওয়েস্ট, হ্যাড্ডা ব্যাড্ডা সব কিছু। এবার আর বাইরে যেটা আছে সেটা এর থেকে বেশি কনসেন্ট্রেটেড, তাহলে এটা যত নিচের দিকে যাবে তত কি হবে? এটা থেকে ওয়াটার বেরোতে থাকবে।
তাহলে আরও নিচের দিকে গিয়ে দেখলাম 90 ml অফ ওয়াটারে 20 গ্রাম সলিউট আছে। সলিউট ফিক্স থাকবে, অসমোসিস হচ্ছে তো, ঠিক আছে। আর এইখানে যেহেতু সেমি পারমিয়েবল মেমব্রেন আছে বাইরে স্কোয়ামোস এপিথেলিয়াম, শুধুমাত্র লিকুইডটা বেরোতে পারবে, ওয়াটার বেরোবে, মিনারেলস বা আয়ন্স কিন্তু বেরোবে না, ঠিক আছে। তাহলে 100 ml 20 গ্রাম ছিল, 90 ml 20 গ্রাম হলো, আরও কমছে নিচে যত নামছে, 70 ml 20 গ্রাম। মানে কি নিচের দিকে যত নামছে কনসেন্ট্রেশন কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। মানে লুপ অফ হেনলিতে থাকা লিকুইডটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকছে। একটা এন্ডে গিয়ে দেখলাম ধর 50 ml ওয়াটারে 20 গ্রাম অফ সলিউট আছে, মানে কনসেন্ট্রেশন পুরো ডবল হয়ে গেছে। এরপরে লিকুইডটা চলে আসছে কোথায়? অ্যাসেন্ডিং লিম্বে। অ্যাসেন্ডিং লিম্ব আমি দেখতে পাচ্ছি অনেকটা বেশি মোটা। অ্যাসেন্ডিং লিম্বের বাইরে যে লেয়ারিংটা থাকে দ্যাট ইজ কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম মোটা লেয়ার, ওটা নন পারমিয়েবল, ওর মধ্যে দিয়ে জিনিসপত্র বেরোনো ঢোকা হতে হয় না, তার মানে কোনো রকম অসমোসিস আর হলো না, তার মানে এই সেকশনটা দিয়ে কোনো রকম ওয়াটার বেরোতে পারবে না। এই সেকশনটা দিয়ে কি করা হয়? আয়ন বার করা হয়, মানে সলিউট বার করা হয়। আর সলিউট বার করার একমাত্র প্রসেস একটু আগেই বললাম, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে এটিপি খরচা করো বের করো। এইখান থেকে কি করা হয়? অ্যাক্টিভলি আয়ন বার করা হয়। মানে এতক্ষণ 50 ml অফ ওয়াটারটা তাহলে ফিক্সড হয়ে গেল। এবার কমবে কি ওই 20 মানে সলিউট কনসেন্ট্রেশন, প্রথমে ধর 18 হলো, তারপরে 15 হলো, তারপরে 12 হলো, দিয়ে এক সময় দেখলাম 10 হলো। 50 ml ওয়াটারে 10 গ্রাম, শুরু করেছিলাম 100 ml ওয়াটারে 20 গ্রাম। এইটার যা কনসেন্ট্রেশন আর এইটার কনসেন্ট্রেশন তো সেম, দেখ 1:5ই আসছে দুটোর রেশিও। তাহলে আমার লাভ কি হলো পুরো প্রসেসটা করে? টোটাল কোয়ান্টিটি অফ সলিউট অ্যান্ড টোটাল কোয়ান্টিটি অফ সলভেন্ট হাফ হয়ে গেল না? টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার 100 থেকে 50, টোটাল কোয়ান্টিটি অফ সলিউট 20 থেকে 10, হাফ হয়ে গেল। তার মানে টোটাল কোয়ান্টিটি অফ ইউরিনটা তো হাফ হয়ে গেল। তার মানে যতবার নেফ্রনের মধ্যে দিয়ে লিকুইড যাবে ততবার সেটা হাফ হয়ে যাবে। এই জন্য লুপ অফ হেনলি নেফ্রনের এত একটা ইম্পর্টেন্ট পার্ট। যতবার এর মধ্যে দিয়ে যাবে ততবার ইউরিনের কোয়ান্টিটি কমতে থাকবে। যত হেনলির লুপ আছে একই প্রসেসে কাজ করে, ঠিক আছে। এটাই আমাদের বডিতে ওয়াটার রিটেনশনের ওয়ান অ্যান্ড অনলি কারণ। এই লুপ অফ হেনলি দিয়ে যায় আর ওয়াটারটা কি হয়ে যায়? রিঅ্যাবজর্বড হয়ে যায়। আর এই প্রসেসটার নাম কেন বলা হয় কাউন্টার কারেন্ট? কারণ নিচের দিকে যখন নামছে ডিসেন্ডিং লিম্বে ওয়াটারটা নিচের দিকে, আর অ্যাসেন্ডিং লিম্বে উল্টো দিকে, দুটো উল্টো দিক মুখোমুখি থাকার জন্য উপরের দিকে উঠছে প্রেশারের জন্য। প্রেশার আছে না, ব্লাড থেকে যে লিকুইডটা নেওয়া হয়েছে সেটার তো একটা প্রেশার আছে, ওই প্রেশারেই উঠছে, ঠিক আছে। এইবার এইখানে যে লিকুইডটাই এবার কনসেন্ট্রেশন কমে গেল, মানে কনসেন্ট্রেশনটা ফিক্স রেখে কি করলো? কোয়ান্টিটিটা কমিয়ে দেওয়া হলো। এই হলো কাউন্টার কারেন্ট। কাউন্টার কারেন্ট কেন? একদিকে নিচের দিকে নামছে, একদিকে উপরের দিকে উঠছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কাউন্টার কারেন্ট। এবার হ্যাঁ, এবার এক্সচেঞ্জ আর মাল্টিপ্লায়ারের কাজটা বলি। এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার লুপ অফ হেনলিকে, ঠিক আছে। মাল্টিপ্লায়ার কেন বলা হচ্ছে? কারণ ও ইট ইজ ম্যানিপুলেটিং দ্য মার্কিংস মানে কনসেন্ট্রেশনটাকে ম্যানিপুলেট করছে কন্টিনিউয়াস, একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। লুপ অফ হেনলিকে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বলে, মাথায় ঢুকিয়ে নে ভালো করে। আর লুপ অফ হেনলির চারিদিকে দেখ একটা কিন্তু কয়েলড পার্ট এঁকেছি আমি, পেরিটিবিউলার ক্যাপিলারি। যে পার্টটা লুপ অফ হেনলির চারিদিকে পেঁচিয়ে থাকে ওকে কিন্তু আমি পেরিটিবিউলার ক্যাপিলারি বলি না, ওটার একটা আলাদা নাম আছে। নামটা কি কার মনে আছে? ভাসা রেক্টা। ওটা কি? এই লুপ অফ হেনলির চারিদিকে এরকম ভাবে পেঁচিয়ে থাকে, ওর নাম হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। মানে কি? ওই একই প্রসেস যেটা ওই পিসিটিতে দেখছি, লুপ অফ হেনলি থেকে যেটা বেরোবে সেটা ভাসা রেক্টায় গিয়ে ঢুকবে। মানে ও কি করছে? লুপ অফ হেনলির সঙ্গে জিনিসপত্র এক্সচেঞ্জ করছে, দ্যাটস ওয়াই হি ইজ কল্ড এক্সচেঞ্জার। Henle's loop is called counter current multiplier because it is manipulating the markings, or Vasa recta is called counter current exchanger because it is taking the things that is refused or sorted out or reabsorbed or released by the nephron or loop of Henle. This is the total process of counter current mechanism. ঠিক আছে? তাহলে ভাসার একটাতে ওয়াটার আর মিনারেল দুটোই ঢুকছে। ওয়াটার আর মিনারেল দুটোই ঢুকছে, এবং কিছু কিছু সাবস্টেন্স ভাসা রেক্টায় কি হয়? ভাসা রেক্টা থেকে বেরিয়ে হেনলিস লুপেও ঢোকে। মানে এই টিউবিউলার সিক্রেশনটা থ্রু আউট দ্য নেফ্রন চলতে থাকে।
মানে টিবিউলার সিক্রেশন এক্সচেঞ্জ তাহলে কেন বললাম? দুজনকেই তো দিলে এক্সচেঞ্জ হয়, একজন দিয়ে যাবে তাহলে তো সেটা এক্সচেঞ্জ না, রিসিভার হয়ে যাবে। ভাসারেকটাও কিছু কিছু জিনিস মানে কিছু কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো বড় চেনে, লং চেন নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো পোরোসাইট সেলে ঢুকতে পারেনি, মানে টিবিউলার সিক্রেশন এখানেও হচ্ছে, আর পাশাপাশি যেটা নেওয়ার নিচ্ছে। দ্যাটস ওয়াই ভাসারেকটা ইজ কল কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, আর কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারও তো বললাম। দিস ইজ দ্য প্রসেস অফ কাউন্টার কারেন্ট মেকানিজম। এরপরে কি হচ্ছে, লিকুইডটা যাচ্ছে হচ্ছে ডিসিটিতে, পিসিটিতে যা হলো ডিসিটিতেও সেম। ডিসিটির পরে লিকুইডটা যাচ্ছে সিডি, কালেক্টিং ডাক্ট। এইখানটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এইখানেও কিন্তু অনেকটা ওয়াটার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে না? কনসেন্ট্রেশন তো পুরোটা দিয়ে যেতেই বাড়ছে, পিসিটি ডিসিটি দুটোই কনসেন্ট্রেশন বাড়ায়। সিডিতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে, আমাদের পস্টেরিয়ার পিটুইটারি থেকে একটা হরমোন আসে, হরমোনটার নাম কার মনে আছে? এডিএইচ, আর অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এই সিডির ওপরে এসে কাজ করে, এবং সেটা কি করে, এই যে ওয়াটারটা, যতটা পরিমাণ ওয়াটার ব্লাডে ফিরিয়ে দেওয়া সম্ভব সেটুকু এখান থেকে সিডি থেকে রিঅ্যাবসর্ব হয়ে যায়। আর সিডির আমি চারপাশ দিয়ে ছোটো ছোটো ফ্যাঁকড়া বার করে রেখেছি, কারণ কি এক একটা সিডির সাথে মাল্টিপল নেফ্রন কানেক্টেড থাকে, মানে একটা সিডির মধ্যে এসে 7-8টা নেফ্রন খুলতে পারে। তাহলে সব সিডি থেকে ওয়াটার রিঅ্যাবসর্বড হচ্ছে কোথায়? আবার বডিতে যাচ্ছে, কার জন্য? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের জন্য। না না, এক একটার সঙ্গে আমি 4-5টা করে কানেক্টেড থাকে, সেটা বললাম। এইবার এই যে সিডি আছে কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্টগুলো এক একটা রেনাল পিরামিডের মধ্যে মাল্টিপল কালেক্টিং ডাক্ট থাকে। সেই মাল্টিপল কালেক্টিং ডাক্টগুলো সামনের দিকে এরকম একটা টিউবসের ওভারল্যাপিং তৈরি করে। এই টিউবসের যে ওভারল্যাপিংটা দেখছি, সেই টিউবের ওভারল্যাপিংটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। বেলিনিস ডাক্ট, হ্যাঁ। আবার কি বললাম, সিডি গুলো সামনে এসে যে একটা টিউবের মতো ওভারল্যাপিং তৈরি করে রেনাল পিরামিডের কাছে, দ্যাট ইজ কল্ড ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি সামনের দিকে ছোট ছোট ফানেলের মধ্যে এসে খোলে। এই ফানেলগুলোর নাম হচ্ছে মাইনর ক্যালিক্স। সব কটা মাইনর ক্যালিক্স খুলছে একটা বড় ফানেলের মধ্যে, দ্যাট ইজ কল্ড মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্সের এই যে ব্রড এন্ড এরিয়া, এটাকে রেনাল পেলভিসও বলা হয়। মেজর ক্যালিক্স নিচের দিকে নেমে একটা টিউব তৈরি করছে, এই টিউবটার নাম হচ্ছে ইউরেটার। ইউরেটারটা গিয়ে খুলছে কোথায়? ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডার কি করছে? ইউরিনটাকে টেম্পোরারিলি স্টোর করে রাখছে। আর ইউরিনারি ব্লাডারের মুখে আছে ইউরেথ্রা। দুটো মাসল থাকে, একটা স্মুথ মাসল, একটা স্কেলেটাল মাসল, যেটা কি করছে, বডিতে যখন 45%-এর বেশি ইউরিন জমে যাচ্ছে ইউরিনারি ব্লাডারে, 45%-এর উপরে, তখন ইউরিনেশনের সেন্সেশন তৈরি হচ্ছে, তখন ইউরিনেট হচ্ছে। ইউরিনেট হওয়ার সময় কি হয়? স্ফিংটার মাসল ওপেন হয়, ইউরিনেশন হয়, স্ফিংটার মাসল ক্লোজ হয়ে যায়। দিস ইজ দ্য প্রসেস। ইউরিন তৈরি হলো, ইউরিন বডি থেকে বেরিয়ে গেল, আর যেগুলো রিঅ্যাবজর্বড হলো সেগুলো ব্লাডে ফিরিয়ে দেওয়া হলো। এই হচ্ছে টোটাল এক্সক্রিশনের প্রসিডিউর।